সরকার সর্বোচ্চটুকু দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলেছেন পরিবেশ উপদেষ্টা। পুরান ঢাকায় নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন, বলছে পুলিশ। হেলমেট পরে মোটরসাইকেলে এসে ঢাকার 4 জায়গায় 7 ককটেল বিস্ফোরণ। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ, সর্বশেষ অবস্থান সায়দাবাদে। জিডি নৌকার ভোট পেতে 2 দল বেলাল্লাপানা করছে, সারোয়ার তুষার। রাস্তা বন্ধ করে গাজীপুরে ঢোকা সেই নাজমুল করিম এবার সাময়িক বরখাস্ত। সিলেটের প্রার্থী নিয়ে বিএনপিতে অসন্তোষ। স্কুলে ভর্তির আবেদন শুরু 21 নভেম্বর, লটারি হতে পারে 14 ডিসেম্বর। অবৈধ পথে ইতালি, চলতি বছরে গেছে 18,000 বাংলাদেশি। সরকার সর্বোচ্চটুকু দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু চেষ্টা হবে, দেশবাসী আতঙ্কিত হবেন না, সরকার সজাগ আছে, সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে সরকার। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বিষয়ে এখন কোনো রাজনৈতিক দলকে ডাকা হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সিদ্ধান্ত নেওয়ার জন্যই সরকার গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয় সেখানে আমাদের রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে। পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন, বলছে পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে মামুন দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। তখন দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েকটি চালান। ব্যক্তিরা পরে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ জানায়, মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ মামলার আসামি ছিলেন। মামুনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আজ তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পথেই দুর্বৃত্তরা তাকে করে পালিয়ে যায়। এর আগেও 2023 সালে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাকে চেষ্টা করা হয়েছিল। সে সময় দুর্বৃত্তদের ছোড়া ভুবন চন্দ্রশীল নামে এক পথচারী হয়েছিলেন। হেলমেট পরে মোটরসাইকেলে এসে ঢাকার 4 জায়গায় 7 ককটেল বিস্ফোরণ। রাজধানী মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির 2 জায়গায় 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে এসে 2 জন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তাদের মাথায় হেলমেট ছিল, চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে 2 জনকে শনাক্তর চেষ্টা চলছে। ককটেল বিস্ফোরণের পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ, সর্বশেষ অবস্থান সায়দাবাদে। নাঈম রহমান গতকাল দুপুর 12টার পর অফিস থেকে বের হন। তার ব্যাগ ও পরিচয়পত্র অফিসেই রেখে যান তিনি। মোবাইল ফোনের লোকেশন অনুসারে সর্বশেষ তাকে দুপুর 12:53 রাজধানীর সায়দাবাদ এলাকায় শনাক্ত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক নাঈম রহমান নিখোঁজ হওয়ার আগে তার এক ব্যাচমেটকে শেষবারের মতো বার্তা পাঠান। সেখানে তিনি বোনের চাকরির বিষয়ে সহযোগিতা চান এবং সেটাকে নিজের শেষ ইচ্ছা বলে উল্লেখ করেন। সহকর্মীদের ধারণা, তিনি আর্থিক সংকটে ভুগছিলেন। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, তার মা, স্ত্রী, মেয়ে ও ছোট বোন উদ্বেগের মধ্যে সময় পার করছেন। নৌকার ভোট পেতে 2 দল বেলাল্লাপনা করছে বলেছেন এনসিপির সারোয়ার তুষার। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার না হওয়ার জন্য বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তুষার বলেন, জামায়াত আঙ্গুল বাঁকা সোজা করার কথা বলছে, আর বিএনপি বলছে রাস্তায় নামার কথা। এই 2 রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে কোনো কিছুকেই মূল্যায়ন করে না। নৌকার ভোট পাওয়ার জন্য 2 দলই বেলাল্লাপনা করছে বলে মন্তব্য করেন তিনি। রাস্তা বন্ধ করে গাজীপুরে ঢোকা সেই নাজমুল করিম এবার সাময়িক বরখাস্ত। সাময়িক বরখাস্তকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ বাধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে। নাজমুল করিম জিএমপি কমিশনারে থাকাকালে জিএমপির আওতাধীন এলাকায় অপরাধ বেড়েছে। এসব এলাকায় একের পর এক ছিনতাই হচ্ছে। সন্ধ্যা হলেই রাস্তায় চলাচলে আতঙ্ক তৈরি হয়। চাঁদাবাজির ঘটনাও ঘটছে। অপহরণ ও ধর্ষণ বেড়েছে হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় উঠে এসেছে। সাম্প্রতিক ওই প্রতিবেদনে শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, জিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। দিনের বেলায় এসব ঘটনা ঘটলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করেন। সিলেটে প্রার্থী নিয়ে বিএনপিতে অসন্তোষ দেখা গেছে। সিলেটে এই আসনকে বলা হয় বাংলাদেশের ক্ষমতা নির্ধারণকারী আসন। অসন্তোষ সেখানে। বারবার নির্বাচিত মেয়র আরিফুল হক সেখানে মনোনয়ন পাননি, যদিও পরে তিনি দাবি করেন আরেকটি আসনে তাকে দেওয়া হয়েছে। তবে সেই আসনেও বিদ্রোহী প্রার্থীরা সরব। খবরটি বিএনপি হাইকমান্ড পর্যন্ত পৌঁছেছে। সিদ্ধান্ত পরিবর্তনের প্রত্যাশা দাবি আন্দোলন চলছে সেখানে। জেলার 6টি আসনের মধ্যে 2টিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। জোটের সঙ্গে ভাগাভাগির ধারণা করছেন সেখানকার নেতাকর্মীরা। এমনকি গেল 30 বছরেও সিলেট
5 জকিগঞ্জ কানাইঘাটে বিএনপি কোনো প্রার্থী দিতে পারেনি। এ নিয়ে সেখানকার বিএনপি সমর্থকদের মানুষের অসন্তোষ রয়েছে। সিলেট 6, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন 2018 সালে দলীয় মনোনয়ন পাওয়া ফয়সল আহমেদ চৌধুরী। তিনি বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বলছেন তার সমর্থকরা। স্কুলে ভর্তির আবেদন শুরু 21 নভেম্বর, লটারি হতে পারে 14 ডিসেম্বর। আগামী 19 নভেম্বরের মধ্যে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর 21 নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী 14 ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে পারে। 2025 সালে 18,000 বাংলাদেশি অবৈধ পথে ইতালি প্রবেশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। একই সঙ্গে চলতি বছরে 9,000 বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়ার তথ্য জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত জানান, চলতি বছর ইতালির 9,000 বাংলাদেশিকে ভিসা দিয়েছে। আগে ইতালি বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের গড়ে শখানেক ভিসা দিলেও এ বছর সেটি ছাড়িয়ে গেছে। এ বছর 530 বাংলাদেশিকে ভিসা দিয়েছে ইতালি।